আজকে তোমাদের গ্যাসের গতীয় তত্ত্ব স্টার্ট করব। এই চ্যাপ্টারে অবশ্যই গ্যাস বলতে আমরা এখানে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস বলতে আমরা বুঝি যে গ্যাসগুলি গ্যাসের যে সূত্রাবলী, অর্থাৎ চার্লস ল, বয়েলস ল, গেই-লুসাকের ল, যে গ্যাসগুলি সব তাপমাত্রায় এবং চাপে ওই গ্যাস সূত্রগুলি মেনে চলে, সেই গ্যাসগুলোকে আমরা আদর্শ গ্যাস বলবো। তোমরা সকল চাপ এবং তাপমাত্রায় যদি গ্যাস সূত্রগুলি মেনে চলে, তাহলে সেই গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলবো। আচ্ছা, এবার আদর্শ গ্যাসের কি কি বৈশিষ্ট্য থাকবে, আদর্শ গ্যাসের যে ধর্ম, সেগুলো নিয়ে আমরা প্রথম আলোচনা করব। তা শুরুতেই আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞা একটা লিখি। সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়, সহজ একটা সংজ্ঞা লিখি। সেটা হচ্ছে, আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় গ্যাস সূত্রগুলি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এর আগেও আদর্শ গ্যাস সম্বন্ধে বলা হয়েছিল। এবার আমরা এই চ্যাপ্টার পড়ার আগে এই আদর্শ গ্যাসের কতগুলি বিষয় ধরে নেব, যেগুলোকে আমরা বলি বেসিক অ্যাজাম্পশন বা পোস্টুলেট বা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, যেটা নাকি তোমরা নিচের ক্লাসে অর্থাৎ 10-এ বোধহয় পড়েছিলে। কি কি আমরা ধরে নেব এর মধ্যে, এই ধরে নেওয়া বিষয়গুলির মধ্যে পুরোপুরি হয়তো বা ঠিক না, কিন্তু আমাদের এই ধরে নিয়ে এগোতে হবে এই চ্যাপ্টারকে। সেই জন্য আমরা পরের যে হেডিং সেটা আমরা দিব গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য আমরা বলি। এই চ্যাপ্টার পড়ার আগে এইগুলো আমাদের ধরে নিতেই হবে। এইগুলো আমরা পয়েন্ট করে করে বলছি কি কি স্বীকার্য হবে। 1 নম্বর, প্রতিটি অবশ্যই আদর্শ গ্যাস, আমি আর আদর্শ গ্যাস লিখব না, প্রতিটি গ্যাস ক্ষুদ্র নিরেট অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যাদের গ্যাসের অণু বলে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা গ্যাস, ধরো আমি এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে যদি আমরা গ্যাস নিই, এর মধ্যে প্রচুর গ্যাস অণু থাকবে। এবারে এই অণুগুলির গতি কেমন হবে, কি ধরনের গতি হয়, সেটাই আসলে গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে পড়ার বিষয়, গ্যাসের অণুগুলোর গতি। আচ্ছা, এখানে দেখো স্বীকার্যের মধ্যে 2 নম্বর স্বীকার্য লিখব। এই অণুগুলির যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দেখতে পাচ্ছ, এদের আকার নগণ্য ধরা হবে, অর্থাৎ এদের আয়তন শূন্য ধরা হবে। সত্যি হোক মিথ্যা হোক, আমরা ধরে নেব অণুগুলির কোনো আয়তন নেই। তাহলে গ্যাসের আয়তন বলতে বুঝি পাত্রের যে আয়তন তাই। ঠিক আছে? তাহলে অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। 3 নম্বর, গ্যাসের অণুগুলি অবিরাম স্বতঃস্ফূর্তভাবে যে কোনো দিকে এলোমেলোভাবে গতিশীল। তাহলে অণুগুলি সর্বদাই গতিশীল, এরকম ছুটবে, এরকম ভাবে অণুগুলি ছুটতে থাকবে। 4 নম্বর, অণুগুলিকে এক একটা স্থিতিস্থাপক গোলক হিসাবে ধরা হবে। তারপরে এই ছোটাছুটি করার পরে অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে কি, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অণুগুলির গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। অণুগুলি সর্বদা নিজেদের সাথে, মানে অণুরা নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত। তার স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, অণুগুলির
গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সংঘর্ষের পর গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। এবার হবে 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল কিচ্ছু থাকবে না। অণুগুলি পরস্পরকে কোনো আকর্ষণ করবে না। অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। আচ্ছা, এর একটা অর্থ আছে। অণুগুলির গতিশীল থাকার জন্য গতিশক্তি থাকবে, আর আকর্ষণ বল যদি থাকতো তাহলে অণুগুলি একটা স্থিতিশক্তি থাকতো। আকর্ষণ বল যেহেতু নেই তাহলে স্থিতিশক্তি থাকবে না। তাহলে গ্যাসের অণুগুলির শক্তি বলতেই আমরা বুঝবো গতিশক্তিকে। অর্থাৎ অণুগুলির শক্তি বলতে গতিশক্তিকেই বোঝায়, গতিশক্তিকেই বোঝায়। তার মানে কি, পোটেনশিয়াল এনার্জি কত অণুগুলির? 0। হ্যাঁ, আমি সাইডে একটু লিখে দিলাম, পিই মানে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 0। তাহলে সমস্ত শক্তি অণুগুলির গতিশক্তি, কোনো স্থিতিশক্তি থাকবে না। 6 নম্বর, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অণুগুলির বেগ কি, সব অণুর বেগ কি একই হবে? না, কোনো অণুর বেগ কম, কোনো অণুর বেগ বেশি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, এই তাপমাত্রা লেখার কারণ আছে, অণুগুলির বেগ তাপমাত্রার উপর নির্ভর করে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অণুগুলির বেগ, অণুগুলির বেগ 0 থেকে অসীম পর্যন্ত হয়। তার ব্যাপারটা এরকম, একটু গ্রাফের সাহায্যে দেখো ব্যাপারটা। আমি এইদিকে যদি বেগ লিখি, অণুগুলির বেগ ভি, আর এদিকে যদি আমি অণুর সংখ্যা লিখি, একটা পাত্রে অণুর সংখ্যা n, গতিবেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হয়। কিছু সংখ্যক অণুর গতিবেগ 0, কিছু সংখ্যক অণুর গতিবেগ একটু বেশি, আর কিছু সংখ্যক অণুর গতিবেগ অসীমের দিকে যাচ্ছে। দেখো ব্যাপারটা এরকম, একটা পাত্রে অণুর গতিবেগ বিভিন্ন হয়, কারো কারো গতিবেগ খুব কম, এইদিকে অণুর সংখ্যা, এই গতিবেগে বেশি সংখ্যক অণু চলছে। দেখো অণুর সংখ্যা দেখো, ধরো এটা 10 গতিবেগে অল্প কিছু সংখ্যক, 20 গতিবেগে গতিবেগ বাড়ছে আরো বেশি সংখ্যক, আর একটা নির্দিষ্ট গতিবেগে সব থেকে বেশি সংখ্যক অণু গতিশীল। এই যে নির্দিষ্ট গতিবেগ, যে গতিবেগে সব থেকে বেশি সংখ্যক অণু গতিশীল, সেই গতিবেগটাকে বলা হয়, একটা নাম আছে, এই গতিবেগের নাম হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। এটাকে আমি VMP মোস্ট প্রবাবল বলে। তারপরে দেখো অণুর সংখ্যা কমে যাচ্ছে পরের একটা গতিবেগে, পরের কোনো একটা গতিবেগে অণুর সংখ্যা কমে গেল, এই গতিবেগটাকে আমরা বলি ভি এভারেজ, গড় গতিবেগ। আরো একটা পরের সংখ্যা কমে গেল, এই গতিবেগটাকে আমরা বলি আরএমএস গতিবেগে। আরএমএস গতিবেগের মান সব থেকে বেশি, তারপরে এভারেজ গতিবেগ, তারপরে মোস্ট প্রবাবল গতিবেগ। তাহলে দেখো বিভিন্ন মানের গতিবেগ অণুগুলির মধ্যে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, সেই জন্য আমি লিখছি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অণুগুলির বেগ 0 থেকে অসীম পর্যন্ত হয়, তবে তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলির বেগ বৃদ্ধি পায়। দেখো 0 গতিবেগও আছে, অসীম গতিবেগও আছে। অসীম গতিবেগে খুব অল্প সংখ্যক অণু, আবার 0 গতিবেগেও খুব অল্প সংখ্যক অণু। কোনো একটা গতিবেগে সব থেকে বেশি সংখ্যক অণু।
এই কোনো একটা গতিবেগের সব থেকে বেশি সংখ্যক অণু মানে হচ্ছে এই গতিবেগটার নাম কি বললাম? মোস্ট প্রবাবল স্পিড বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। আর এভারেস্টটা কি পরে আমি বলবো এভারেস্ট সম্বন্ধে। 7 নম্বর পয়েন্ট। আচ্ছা, পাত্রের মধ্যে অণুগুলি সর্বদা গতিশীল, তার ফলে একটা অণু আরেকটা অণুকে গিয়ে ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে আবার সেই ধাক্কা খেয়ে ফিরে এসে আবার আরেকটা অণুকে ধাক্কা মারবে, আবার ধাক্কা দিয়ে ফিরে এসে আবার আরেকটা অণুকে ধাক্কা মারছে। দুই ধাক্কার মাঝখানে যে পথটা অতিক্রম করে সেটা সর্বদাই সরল রৈখিক পথ, কারণ অণুগুলির ভর থাকলেও গ্র্যাভিটির কোনো এফেক্ট থাকবে না, অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকবে না, সেই জন্য সরল রেখাই গতিশীল হবে। অভিকর্ষ বল থাকলে কি হতো? আমাদের অধিবৃত্তাকার পথে নিচের দিকে আসতে পারতো, প্রাস যেরকম হয়। অভিকর্ষের প্রভাব না থাকার জন্য তাহলে সরলরৈখিক পথেই গতিশীল হবে, দুটি ধাক্কার মাঝামাঝি। এবার এই দুটি ধাক্কার মাঝামাঝি যে পথটা যাচ্ছে এটাকে বলা হয় মুক্ত পথ। লিখব 7 নম্বর পয়েন্ট। পরপর দুটি সংঘর্ষের মধ্যে অণু সর্বদা সরলরৈখিক পথ অতিক্রম করে। এই পথকে মুক্ত পথ বলে। তাহলে দুটি ধাক্কার মাঝখানে যে পথ যাচ্ছে সেটা হচ্ছে মুক্ত পথ। আচ্ছা, 8 নম্বর। দুটি অণুর মধ্যে যে সংঘর্ষ হয়, সংঘর্ষের সময়কাল সেটা নগণ্য হবে মুক্ত পথ অতিক্রম করতে যে সময়টা লাগে তার তুলনায়। তাহলে মুক্ত পথ অতিক্রম করতে অনেক বেশি সময় লাগে, সেই তুলনায় সংঘর্ষ হওয়ার টাইম যেটা সেটা খুব নগণ্য। 8 নম্বর পয়েন্ট আমরা সেটা লিখব। সংঘর্ষের সময়কাল মুক্ত পথ অতিক্রমের সময়কালের তুলনায় নগণ্য হয়। 9 নম্বর। এদের উপর কোনো অভিকর্ষীয় প্রভাব নেই। তবে কিন্তু নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য এখানে। এদের উপর নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। প্রয়োগ আছে আমাদের। ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাকে বলছে অণুগুলির যদি ভরবেগের পরিবর্তন হয় তাহলে বল সৃষ্টি হবে। বল মানে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে সেটা চাপও হয়। তাহলে অণুগুলি সর্বদা দেওয়ালে বল প্রয়োগ করবে, কারণ দেওয়ালে যখন সংঘর্ষ হবে সেখানে একটা বল প্রয়োগ হবে। সেই বল একক ক্ষেত্রফলে কত সেটাকে আমরা বলবো চাপ। সেই চাপের ক্যালকুলেশন কিন্তু আমরা করব, দেখব কত চাপ ক্রিয়া করে পাত্রের দেওয়ালে অণুগুলি মোট কত চাপ প্রয়োগ করে সেটা আমরা দেখব। 9টাই থাকবে। এখন দেখো, এই চ্যাপ্টার পড়ার আগে কিছু ধারণা আমাদের তো দরকার, সেই ধারণাগুলো তোমাদের আছে কিনা সেগুলো একটু চেক করে নিই। প্রথম বয়েলের সূত্র, এক্ষুনি বলবো স্যার এগুলো তো সব জানি। দেখো সব জানো কিনা। পি ভ্যারিজ 1/v না, মানে পিভি ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, বা p1 v1 ইজ ইকুয়াল টু p2 v2 সবাই জানো। লেখচিত্র, বয়েলের সূত্র থেকে আমরা কয়েকটা লেখচিত্র ভাববো। আমাকে যদি বলে পিভি লেখচিত্র, পিভি লেখচিত্র আমাকে বললো, পিভি লেখচিত্র কেমন হয়? সমপরাবৃত্ত এরকম হবে। এদিকে আমি ভি নিলাম, এদিকে পি নিলাম। আচ্ছা, এখন বলো, আমি দুটো গ্রাফ ড্র করলাম সমপরাবৃত্তাকার, দুই তাপমাত্রা, এটা T1 এটা T2, কোনটা বেশি? দুই তাপমাত্রার মধ্যে T1 বেশি। কেন T1 বেশি? একই আয়তনে এই গ্যাসটির চাপ এইটুকু,
আর এই গ্যাসটির চাপ এতখানি, তাহলে এটার চাপ বেশি। স্থির আয়তনে যার চাপ বেশি হয় তার তাপমাত্রা বেশি হয়, গেলুসাকের সূত্র। আয়তন যদি স্থির হয়, ভি যখন স্থির হবে তখন পি ভ্যারিস টি না, তাহলে আয়তনকে আমি স্থির করলাম, ধ্রুবক করলাম, চাপ এটার বেশি, তাহলে নিশ্চিত তাহলে তাপমাত্রা তার বেশি। আচ্ছা, তোমাদের যদি বলা হয়, মনে করো পি আর 1/v এর মধ্যে গ্রাফ, পি আর 1/v এর গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা, পি আর 1/v সমানুপাতিক, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে এরকম হবে, বুঝতে পারি তো? এখন আমি এইখানেও আরেকটা গ্রাফ ড্র করলাম, এটা T1 তাপমাত্রা, এটা T2 তাপমাত্রায়। তোমাকে বললো কোনটা বেশি হবে T1 আর T2 এর মধ্যে। দেখো কিভাবে আমরা ধরবো, PV = nRT না, P কে আমি 1/v করলাম, এটাকে আমরা নতি বলবো। PV মানে P × 1/v, নতি মানে হচ্ছে nRT হচ্ছে, তাহলে নতি সমানুপাতিক তাপমাত্রা হচ্ছে, যার নতি বেশি আছে তার তাপমাত্রা বেশি আছে। কোনটা বেশি তাহলে? T1 বেশি, তাহলে T1 আবারও T2 থেকে বড়, তাই না? আমাকে যদি বলে এদিকে PV এদিকে V, এর গ্রাফ কেমন হবে? বয়েলের সূত্র এরকম হবে। PV তো ধ্রুবক, আয়তন যতই বাড়াই PVর মান তো স্থির। এবার এটা একটা তাপমাত্রা, এটা একটা তাপমাত্রায়, কোন তাপমাত্রাটা বেশি? একটা পেছনে যুক্তি থাকবে, আয়তন যদি সমান ধরি, এই গ্রাফটার PV এইটুকু, এই গ্রাফটার PV এইটুকু, PVর মান এটার বেশি এটার কম, কিন্তু আয়তন কি আছে? সমান। PVর মান উপরেরটার বেশি কিন্তু দুইটারই আয়তন সমান, তাহলে P এটার অবশ্যই বেশি, গুণফলটা এটার বেশি, কিন্তু একটা টার্ম ইকুয়াল, তাহলে নিশ্চয়ই তাহলে আরেকটা টার্ম ওইটা বেশি হবে, তাহলে P এইটাই বেশি আছে। P বেশি যেখানে সেখানে তাহলে তাপমাত্রা বেশি, তাহলে এখানেও T1 > T2। নেক্সট 2 নম্বর চার্লসের সূত্র। কি চার্লসের সূত্র? V ভ্যারিস T না, ধ্রুবক কে কে? চাপ ধ্রুবক আর মোল সংখ্যা ধ্রুবক, আর কি ভর ধ্রুবক। তার মানে V1/T1 = V2/T2, এটা লিখতে পারি। এইখানে আমি যদি গ্রাফ ড্র করি V আর T এর মধ্যে, তোমরা জানো, তারপরে এইদিকে ডট ডট দিয়ে এরকম দেয়, কারণ তাপমাত্রা পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো যায় না, গ্যাসের আয়তন শূন্য হয় না কখনো, তার আগে গ্যাস তো তরলই হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা গ্রাফ ড্র করলাম, এটা P1 চাপ, এটা P2 চাপ, কোন চাপ বেশি? এবার দেখো একই তাপমাত্রা ধরে নাও, একই তাপমাত্রায় V কম, এটার V বেশি, বয়লের সূত্রে চলে গেলাম, কিন্তু একই তাপমাত্রায় যার V বেশি তার P কি হবে? কম হবে, তাহলে P1 > P2, তাই না? আমি যদি বলি তুমি চার্লসের সূত্রের মধ্যেই PT লেখচিত্র ড্র করো, চার্লসের সূত্র চাপ স্থির, তাহলে এরকম আমি দুটো গ্রাফ আঁকলাম, বলো তো দেখি কোন গ্রাফটার আয়তন বেশি কোনটার কম? একই তাপমাত্রায় এটার চাপ বেশি, এটার চাপ কম, যার চাপ কম তার আয়তন বেশি, তাহলে V2 > V1। চার্লসের সূত্র তোমাকে PV লেখচিত্র ড্র করতে দিল, PV চার্লসের সূত্রের মধ্যে, চার্লসের সূত্র কি ধ্রুবক? P ধ্রুবক, এটা হবে, তাই না? আমি দুটো গ্রাফ ড্র করলাম, কোনটার তাপমাত্রা বেশি? T1 আর T2, বলো কোনটার তাপমাত্রা বেশি? একই আয়তনে যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি, একই আয়তনে চাপ এটার বেশি, তাহলে T1 অলসো এখানে T2 থেকে বড় হবে। এবার আমি গেলুসাকের সূত্রে আসি, 3 নম্বর গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রে তোমরা জানো P ভ্যারিস T হয়,
ভি আর এন স্থির, তার মানে P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। চার্লসের সূত্রের মধ্যে যে গ্রাফগুলো সেরকমই হবে। আমাকে যদি বলে পিটি লেখো, চিত্র কেমন হবে? পি এদিক, টি এদিক। এটাও মূলবিন্দু আমি সরলরেখা হবে, হবে না? আমি দুটো ড্র করলাম, এটার V1 এটার V2, কোনটা বেশি হবে? সেম তাপমাত্রায় যার চাপ বেশি তার আয়তন কম, তার মানে V1 লেস দেন V2। আচ্ছা, আমাকে বললো ভিটি লেখো, চিত্র ড্র করো। ভিটি কি? ভি তো স্থির, ভি স্থির জন্য তাহলে এরকম হবে। আমি দুটো ড্র করলাম, P1 আর P2, কোনটা বেশি কোনটা কম? একই তাপমাত্রায় যার আয়তন বেশি তার চাপ কম, এটার আয়তন বেশি, তাহলে চাপ P1 লেস দেন P2। বুঝতে পারলে? আমাকে যদি বলে পিভি লেখচিত্র ড্র করো, পিভি লেখচিত্র ড্র করো, ভি কনস্ট্যান্ট, বলো কিরকম হবে? উপরের দিকে উঠবে, এরকম হবে। আমি দুটো গ্রাফ আঁকলাম, একটা T1 টেম্পারেচার, একটা T2 টেম্পারেচার, বলো কোনটা বড়? একই চাপ রাখো, এদিকে চাপ, এই চাপে এই গ্যাসটার আয়তন এইটা, আর এই গ্যাসটার আয়তন এইটা পুরাটা, তাহলে যার আয়তন বেশি হবে তার তাপমাত্রা বেশি হবে, তাই না? তার মানে T2 গ্রেটার দেন T1। তাহলে এই চ্যাপ্টারের এই বিষয়গুলি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এখন আসবো আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয়। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয়। দেখো, বিষয়টা যথেষ্ট কমপ্লিকেটেড বিষয়। কেন কমপ্লিকেটেড বলছি? এমনি একটা পাত্রের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা প্রচুর, এই সবগুলো অণু পাত্রের দেওয়ালে কত চাপ প্রয়োগ করে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। অণুগুলি আবার সবসময় ছোটাছুটি করছে বিভিন্ন দিকে, তাদের আবার দ্রুতির মানও আলাদা আলাদা, তাহলে অণুগুলি কত চাপ প্রয়োগ করে সেটা বের করা যথেষ্ট কমপ্লিকেটেড মনে হয়। দেখো, আমরা অনেকটাই সিম্পলিফাই করে এটা বোঝানোর চেষ্টা করব। আমি একটা ঘনকাকৃতি পাত্র নিলাম, এর মধ্যে n সংখ্যক গ্যাস অণু আছে, এটা আমি ধরে নিলাম। এটা x অক্ষ, এটা y অক্ষ, আর এটা z অক্ষ। এই দৈর্ঘ্যটা L, একটা ঘনক কিন্তু এটা। তাহলে ঘনক আকৃতি একটা পাত্রের মধ্যে n সংখ্যক অণু নেওয়া হলো, গ্যাসের প্রতিটি অণুর ভর একই গ্যাসের, এটাও কিন্তু আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যের মধ্যেই পড়ে যে একই গ্যাসের অণুগুলির ভর একই রকম হবে, সমান হবে, ভিন্ন গ্যাসের অণুগুলির ভর ভিন্ন হয়। তাহলে একই গ্যাস থাকলে তাহলে অণুগুলির প্রত্যেকটির ভর সমান, তাহলে তাহলে আমি কি কি ধরবো? ধরো অণুগুলির ভর, অণুগুলির প্রত্যেকটির ভর, প্রত্যেকটির ভর m, L³ আয়তন, মানে V = L³ আয়তনের পাত্রে n সংখ্যক অণু আছে, এটা আমরা ধরে নিলাম। এখানে ক্যাপিটাল N সংখ্যক অণু আছে। এবার এক একটা অণুর গতিবেগ এক এক রকম। কোনো মুহূর্তে একটা অণুর গতিবেগ আমি ধরে নিচ্ছি, একটা অণু কত চাপ দেয় একটা দেওয়ালে সেটা ফার্স্ট বার করব, তারপরে n সংখ্যক অণু কত চাপ দেয় সব যোগ করব, একটা অণু কত চাপ দেয় সেটা কি করে বার করব। ধরি কোনো মুহূর্তে একটি অণুর বেগ সমান সমান c1, এর তিনটা উপাংশ আছে,
এক্স কমা ওয়াই ও জেড অক্ষ বরাবর C1 এর উপাংশগুলি U1 V1 W1 হলে তাহলে আমি C1 স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি U1 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার। আরো অণু আছে, সেকেন্ড অণুটার গতিবেগ C2 স্কোয়ার U2 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস W2 স্কোয়ার। থার্ড অণুটার গতিবেগ C3 স্কোয়ার U3 স্কোয়ার প্লাস V3 স্কোয়ার প্লাস W3 স্কোয়ার। করতে করতে লাস্ট অণুটার গতিবেগ CN স্কোয়ার UN স্কোয়ার প্লাস VN স্কোয়ার প্লাস WN স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা আপাতত একটা অণু ধরে নিয়ে করব। আচ্ছা, এই একটা অণুর তাও x অক্ষ বরাবর গতিবেগ কত? U1। দেখো x অক্ষ বরাবর মানে একটা অণু এইদিকে যাচ্ছে, তাই না? কত ভরবেগ নিয়ে যাচ্ছে? mu1 ভরবেগ নিয়ে যাচ্ছে। আবার এই দেওয়ালে ধাক্কা খাবার পর কত ভরবেগ নিয়ে ফিরে আসবে? -mu1 ভরবেগ নিয়ে ফিরে আসবে। এই দেওয়ালটা আমি এ দেওয়াল বলছি। তাহলে এ দেওয়ালে সংঘর্ষের পর ভরবেগের পরিবর্তন ধরো আমি ডেল্টা পি লিখলাম, স্মল পি দিলাম, সেটা তো mu1 মাইনাস mu1, তার মানে হচ্ছে দেখো 2mu1। দেখো এই দেওয়ালে ধাক্কা খেয়ে আবার অণুটা মনে করো এই দেওয়ালে ফিরে আসবে। একটা ধাক্কা খেলো, আবার এই দিকে গিয়ে মানে পেছনের দেওয়ালে গিয়ে, ধরো এটা এ ড্যাশ দেওয়াল, মানে এ ড্যাশ দেওয়ালে গিয়ে আবার এই দেওয়ালে আসবে। তাহলে এই দেওয়ালে কতক্ষণ পর পর ধাক্কা হচ্ছে সেটা আমার লাগবে। এই দেওয়ালের চাপ আমি চাচ্ছি, এই দেওয়ালে কতক্ষণ পর পর ধাক্কা হচ্ছে। প্রতি ধাক্কায় তো ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে, তার মানে ভরবেগের পরিবর্তন পেলাম। এবার এই ভরবেগের পরিবর্তনের সময়টা আমি হিসাব করব। সময় মানে কি? অণুটা এখানে ধাক্কা খেয়ে এই পাশের দেওয়ালে এসে আবার এখানে ফিরে যাবে। টোটাল দূরত্ব অতিক্রম করবে L প্লাস L মানে 2L। আবার ওই অণুটি T is equal to 2L by U1 সময় পরে ওই দেওয়ালে সংঘর্ষ ঘটাবে। তাহলে কিন্তু আমরা সময় পেলাম। তাহলে ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করো, একটা অণু কত বল প্রয়োগ করছে। সুতরাং এ তলে বল ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনকে আমি সময় দিয়ে ভাগ করব। দেখলাম ভরবেগের পরিবর্তন 2mu1 বাই সময় হচ্ছে 2L বাই U1। দেখো 2 কাটা যাবে, mu1 স্কোয়ার বাই L থাকছে। তাহলে ওই অণুটি এ তলে চাপ কত দিচ্ছে? এ তলে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে mu1 স্কোয়ার বাই L, ক্ষেত্রফল মানে আবার L স্কোয়ারই, এ তলটার ক্ষেত্রফল। তাহলে mu1 স্কোয়ার বাই L কিউব। L কিউব মানে দেখো mu1 স্কোয়ার বাই আয়তন। একটা অণু এ তলে মানে এক্স অক্ষ বরাবর চাপ দিচ্ছে এত। এবার n সংখ্যক অণু কত চাপ দেবে? সুতরাং n সংখ্যক অণু এ তল মানে এক্স অক্ষ বরাবর যে চাপ দেয় তা আমি যদি px বলি, এক্স অক্ষ বরাবর যেহেতু, m বাই v সবার জন্যই কমন, পরের অণুটার জন্য U2 স্কোয়ার যোগ হবে না, তারপরের অণুটা U3 স্কোয়ার, তার মানে m বাই v কমন, mu1 স্কোয়ার v প্লাস mu2 স্কোয়ার v প্লাস mu3 স্কোয়ার v, তার মানে U1 স্কোয়ার প্লাস U2 স্কোয়ার প্লাস U3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস
un স্কোয়ার। অনুরূপে y অক্ষ বরাবর যে চাপ হবে py সেটাও এইরকমই আসবে। y অক্ষ বরাবর গতিবেগ নিতে হবে, তাহলে m/v, v মানে আয়তন, y অক্ষ বরাবর গতিবেগ মানে হচ্ছে v1 স্কোয়ার স্মল v প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস ডট 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 vn স্কোয়ার, vn প্লাস স্কোয়ার। এবং pz, z অক্ষ বরাবর pz এটাও m/v w1 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার প্লাস w3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস wn স্কোয়ার। এবার গ্যাস সর্বদিকে সমান চাপ প্রয়োগ করে, যেহেতু গ্যাস সব দিকে সমান চাপ প্রয়োগ করে, সুতরাং কিন্তু আমি লিখতে পারি px py is equal to pz, এই তিনটা কিন্তু সমান। এইবার তাহলে আমি চাপের রাশি বানাই, সুতরাং এই তিনটার গড় করে দিব। চাপ p is equal to, আমি ধরে নিচ্ছি 1/3 of px plus py plus pz। এবার 1/3, এটা px, এটা py, এটা pz বসাও। সবার মধ্যে m/v আছে, তাহলে m/v বাইরে আসলো, স্মল m বাই ক্যাপিটাল ভি। থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এটা প্লাস এইটা হচ্ছে, তাহলে আমি এইভাবে লিখি u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার, তাহলে u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। আমি এইটুকু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। পরেরটা u2 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার, তাহলে u2 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার প্লাস ডট 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 ডট, আমি শেষেরটা লিখি un স্কোয়ার প্লাস vn স্কোয়ার প্লাস wn স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার মানে c1 স্কোয়ার, এটা মানে c2 স্কোয়ার, তারপরে c3 স্কোয়ার, এভাবে আসছে। আর বাইরে কি 1/3 m/v, সুতরাং p is equal to 1/3 m/v। আমি এটাকে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার আমি লিখতে পারি। তোমাদের একটা বিষয় এখানে কাজে লাগছে, আরএমএস গতিবেগ। দেখো আরএমএস গতিবেগ মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার মানে হচ্ছে অণুগুলির গতিবেগের গড় বর্গ বেগের বর্গমূল, গড় বর্গ বেগের বর্গমূল। তুমি অণুগুলির গতিবেগের বর্গ নিয়ে তাকে গড় করো, এই যে বর্গ নিয়ে গড় করলাম, অণুগুলির সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাকে বর্গমূল করো, এটাকে বলা হয় সিআরএমএস, আরএমএস গতিবেগ। তাহলে দেখো আমি যদি স্কোয়ার করে দেই আর এন এই পাশে গুণ করে দেই, এন সিআরএমএস তার স্কোয়ার ইজ ইকুয়াল টু c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার। আমি লিখতে পারি এই যে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এটা হচ্ছে n সিআরএমএস স্কোয়ার, এইটাকে আমি এখানে বসাবো। দেখো তাহলে p ইজ ইকুয়াল টু, সুতরাং p ইজ ইকুয়াল টু 1/3 m/v, এটা n ইন্টু সিআরএমএস তার স্কোয়ার। m মানে হচ্ছে প্রতি অণুর ভর, পাত্রের মধ্যে n সংখ্যক অণু আছে, তাহলে m ইন্টু n যদি আমি বলি তাহলে সবগুলো অণুর ভর দাঁড়াচ্ছে। সবগুলো অণুর ভর মানেই হচ্ছে ওটাকে আমরা গ্যাসের ভরই বলি। ক্যাপিটাল এম লিখবো, বাই ভি তো আছেই, সিআরএমএস তার স্কোয়ার লিখবো। এখানে এম ইন্টু এন মানে ক্যাপিটাল এম, এটাকেই আমরা গ্যাসের ভর বলি। গ্যাসের ভর মানে হচ্ছে অণুগুলির মোট ভর, এক একটা অণুর ভর এম, তাহলে এন সংখ্যক অণু আছে তাদের ভর এম ইন্টু এন। দেখো পি ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু m/v সিআরএমএস স্কোয়ার,
এটাকে অনেক সময় পি ইজ ইকুয়াল টু 1/3 গ্যাসের ভর বাই গ্যাসের আয়তন, এটাকে আমরা রো বা ঘনত্ব বলি, ইন্টু সিআরএমএস তার স্কোয়ার দিলাম। এই দুটো ফর্মে মনে রাখবে। এটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয়। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে চাপের রাশিমালা নির্ণয় আমাদের হলো। এখন গ্যাসের গতীয় তত্ত্ব থেকে তাপমাত্রার ধারণা দেখব। এটাকে আমরা হেডিং দিচ্ছি গ্যাসের গতিশক্তি। দেখো কেন দিচ্ছি একটু পরেই বুঝতে পারবে। গ্যাসের গতিশক্তি। এটা হচ্ছে তাপমাত্রার ধারণা। অ্যাকচুয়ালি পরীক্ষায় যদি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করো তাহলে এটাই দিতে হবে। আচ্ছা, এই একটা পাত্র, পাত্রের মধ্যে n সংখ্যক অণু আছে, প্রতি অণুর ভর m, এবং এদের গতিবেগ, কারো গতিবেগ c1, কারো গতিবেগ c2, কারো গতিবেগ c3, কারো গতিবেগ c4। গ্যাসের গতিশক্তি মানে বুঝি সবগুলো অণুর যে গতিশক্তি তাদের যোগফল। ভর m, তাহলে ফার্স্ট অণুটার গতিশক্তি কত? হাফ m c1 স্কোয়ার, হাফ m v স্কোয়ার সূত্র। পরের অণুর গতিশক্তি একই রকম ভাবে হাফ m c2 স্কোয়ার। তাহলে যদি বলি আমি সমগ্র গ্যাসের গতিশক্তি কত, E is equal to হাফ m, mটা স্মল m মানে অণুর ভর, c1 স্কোয়ার, হাফ m c2 স্কোয়ার প্লাস হাফ m c3 স্কোয়ার প্লাস হাফ m c4 স্কোয়ার প্লাস ডট 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 n সংখ্যক অণু আছে হাফ m c n স্কোয়ার। আমি হাফ m কমন নিয়ে নিচ্ছি, তাতে আমার দাঁড়াচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার। দেখো হাফ m তো আছেই, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এটা হচ্ছে c rms স্কোয়ার ইন্টু n, এইমাত্র দেখলাম। তাহলে এটা হচ্ছে n ইন্টু c rms স্কোয়ার। আবারও আমি দেখতে পাচ্ছি হাফ m ইন্টু n, এটা মানে গ্যাসের ভর, হাফ m c rms স্কোয়ার। এটাকে আমরা বলছি গ্যাসের গতিশক্তি। কিন্তু এখনো শেষ হয় নাই। দেখো আমরা জানি p is equal to 1/3 m by v c rms স্কোয়ার। দেখো m c rms স্কোয়ার যদি আমি এখান থেকে লিখি 3 ইন্টু pv, তাহলে m c rms স্কোয়ার মানে 3pv, মানে আমি সুতরাং E is equal to লিখতে পাচ্ছি হাফ ইন্টু 3pv। তার মানে E ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি 3/2 pv। এই আরেকটা সূত্র গতিশক্তির। গতিশক্তির আরো সূত্র দেখো, আমরা জানি আবার n মোল গ্যাসের জন্য pv is equal to nRT না? তো pv এর জায়গায় আমি nRT, সুতরাং E is equal to আমি পাচ্ছি 3/2 pv মানে nRT। এটাকে আমরা বলবো n মোল গ্যাসের গতিশক্তি। n মোল গ্যাসের গতিশক্তি। n এর ভ্যালু যদি আমি 1 বসিয়ে দিই তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি হবে n is equal to 1 হলে, অর্থাৎ 1 মোল গ্যাসের গতিশক্তি। is equal to 3/2 RT। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্যাসের গতিশক্তি E ভ্যারিজ T, গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে গতিশক্তি বেশি মানে তার তাপমাত্রা বেশি। তাপমাত্রা বৃদ্ধি করলে সমানুপাতিকভাবে গতিশক্তি বৃদ্ধি পায়।
শুধু তাই না, যদি অঙ্ক থাকে তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারবো E1 বাই E2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। কোনো একটা গ্যাসের, নির্দিষ্ট ভরের গ্যাসের E1 বাই E2 T1 বাই T2 আমরা লিখতে পারবো। মানে কোনো তাপমাত্রায় গতিশক্তি দেওয়া আছে, আরেকটা তাপমাত্রায় ওই গ্যাসটার গতিশক্তি কত হবে আমরা পেয়ে যাব এখান থেকে। সহজ একটা সূত্র পাওয়া গেল, খুব সিম্পল, এর মধ্যে থেকে অঙ্ক আসে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি এত, তাহলে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে, জাস্ট সমানুপাতিক। তবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেল অবশ্যই করে নিতে হবে। গেল আমাদের 1 মোল গ্যাসের গতিশক্তির সূত্র মনে রাখতেই হবে তোমাদের 3/2 RT। 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT। 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT। 1 মোল মানে কি একটা অণুর গতিশক্তি নাকি? একটা অণুর গতিশক্তি যদি বলে তাহলে কিন্তু এটা না। 1 মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এটা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি। তাহলে একটা অণুর গতিশক্তি যদি বলে নিশ্চয়ই এটা না। এবার তাহলে একটি অণুর গড় গতিশক্তি, আমরা গড় কথাটা দিলাম, বোঝাই যাচ্ছে কি হবে। 1 মোল গ্যাসের গতিশক্তি কত? 1 মোল গ্যাসের হচ্ছে E is equal to 3/2 RT। 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে একটি অণুর গতিশক্তি একবারে, একটি অণুর গতিশক্তি কিছু একটা নাম দিলাম স্মল ই, সেটা 1 মোল গ্যাসের গতিশক্তিকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। তার মানে 3/2 RT তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ। এখন যে R/Na, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা বলি, আর Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, দুটোই জানা মান। এদের অনুপাত একটা ধ্রুবক কি হবে? এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। এটাকে আমরা কে দিয়ে লিখি, K × T। এখানে K is equal to R/N। R মানে তো জানো 8.31 বাই, এটা আর এর একক কি, জুল পার মোল পার কেলভিন। আর এন এটা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 পার মোল। এটা দাঁড়াবে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের মান, একটা নির্দিষ্ট মান। একটি অণুর গড় গতিশক্তি 3/2 kT। 3/2 kT। 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, বোঝাই যাচ্ছে বিষয়গুলি ইম্পর্টেন্ট। আরএমএস বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি হবে? কি বললাম? আরএমএস বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক এবং এর মধ্যে থেকে অঙ্কও থাকবে। আরএমএস বেগ ও তাপমাত্রার সম্পর্ক। দেখো, আরএমএস বেগ আর তাপমাত্রার সম্পর্ক যখন চাইবে আমাদের, তখন আমরা স্টার্ট না হয় এখান থেকেই করি। P is equal to 1/3 m/v C RMS তার স্কোয়ার। এর মধ্যে আরএমএস বেগ আছে, আর এখানে আমি PV লিখতে পারি 1/3 m C RMS তার স্কোয়ার। আচ্ছা, আমি যদি 1 মোল গ্যাস নেই, 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV is equal to RT, এবং তখন গ্যাসের ভর যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে দাঁড়াচ্ছে মোলার মাস, মোলার ভর। 1 মোল গ্যাস, তাহলে গ্যাসের যেটা ভর সেটা মোলার ভর, আর পিভির জায়গায় আমি RT লিখবো, তাহলে এখানে বসাও। সুতরাং পিভির জায়গায় আমি RT লিখছি is equal to 1/3, এটা মোলার মাস MW, আর CRMS তার স্কোয়ার। তাহলে CRMS তার স্কোয়ার is equal to 3 RT
বাই MW মোলার মাস, তাহলে CRMS ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে √3RT বাই MW। এইটা RMS গতিবেগ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক। দেখো CRMS তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। গ্যাসের অণুগুলির RMS বেগ তাপমাত্রা, পরম স্কেলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখান থেকেও তোমাকে অঙ্ক দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট এই এখানকার অঙ্ক, যে এত তাপমাত্রা RMS বেগ এত, তাহলে কত তাপমাত্রা RMS বেগ এত হবে। তার মানে C1/C2 ইজ ইকুয়াল টু √T1/T2। এখান থেকে অঙ্ক পাওয়া যাবে। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস দেখতে হবে, MW কনস্ট্যান্ট, এখানে কিন্তু MW ধ্রুবক ধরে। MW যদি ধ্রুবক না হয় তাহলে আবার M থাকবে এর মধ্যে। দেখো আমি কেসটা বলি, কেন আমি অঙ্কের কথা বলছি। দেখো অঙ্কের অ্যাপ্রোচ আমাদের কি হবে, এটার উপরে কোনো একটা তাপমাত্রায় RMS বেগ দেওয়া আছে, আরেকটা তাপমাত্রা এটাও দেওয়া আছে, RMS বেগ কত হবে পাওয়া যাবে। C1/C2 ইজ ইকুয়াল টু √T1/T2, বা RMS বেগ এত হবে কত তাপমাত্রা, এগুলোও চাইতে পারে। চারটের মধ্যে তিনটা দেওয়া থাকবে আর এটা বার করতে হবে। আচ্ছা, এটা কিন্তু প্রয়োগ করবে যখন মোলার মাস কনস্ট্যান্ট। মোলার মাস কনস্ট্যান্ট মানে গ্যাস যখন চেঞ্জ হচ্ছে না একই গ্যাসের ক্ষেত্রে। যদি ভিন্ন গ্যাস বলে, তোমাকে বললো হাইড্রোজেনের RMS গতিবেগ এত তাপমাত্রা এত, অক্সিজেনের তাহলে RMS গতিবেগ এত তাপমাত্রায় কত হবে, তাহলে কি ডিরেক্ট তুমি এটা ইউজ করতে পারবে না, তখন এমটাকে লাগবে। আবার হাইড্রোজেনের 2, অক্সিজেনের 32, তাহলে তখন কিন্তু আমি C1/C2 ইজ ইকুয়াল টু কি T1/T2 তো লিখবই, আবার কি লিখবো M2/M1, তাই না? যাও M2/M1 তখন লিখতে হবে। আসলো না, সাইডটা নিচ্ছে না। এবার নেক্সট টপিক, গ্যাস অণুর বিভিন্ন প্রকার বেগ। গ্যাস অণুর বিভিন্ন প্রকার বেগ, কয় রকম বেগ আছে গ্যাস অণুর? তিনটা বেগের কথা তোমাদের একটু আগে বলা হলো। একটা বলা হলো গড় গতিবেগ, আরেকটা বলা হলো RMS বেগ, আরেকটা হচ্ছে মোস্ট প্রবাবল বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। এই তিনটা গতিবেগ আছে। এই তিনটা গতিবেগের মান আমরা একটু শিখব। তার আগে দেখো একটা জিনিস একটু বলে নিই। RT/M মোলার মাস, কিন্তু এটা MW অ্যাকচুয়ালি, এটা KT/m লেখা যায়। দেখো তো লেখা যায় কিনা? RT/MW ইজ ইকুয়াল টু KT/m লেখা যায়। কি করে লেখা যায় দেখো, কি করে লেখা যায়। উপরে তো R আছেই, T আছে, MW হচ্ছে প্রতি অণুর ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। এক মোল গ্যাসের মধ্যে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, একটা অণুর ভর m, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর এটা। আচ্ছা, R/n মানে কি K, সেই জন্য আমি লিখছিলাম KT/m, তাহলে RT/M ইজ ইকুয়াল টু KT/m, এবং এইটাই আবার P/ρ এর সমান হয়। কোথা থেকে আসবে দেখো, P ইজ ইকুয়াল টু 1/3 রো CRMS স্কয়ার ছিল না? তাহলে P/ρ দেখো, আমি যদি লিখি P/ρ আর দেখো 1/3, খেয়াল করো CRMS স্কয়ার 3RT/MW, তাহলে RT/MW ইজ ইকুয়াল টু অলসো P/ρ, তাহলে RT/MW ইজ ইকুয়াল টু P/ρ লেখা যাবে। অর্থাৎ আমি ফাইনালি নোট হিসাবে মনে রাখবে RT/MW ইজ ইকুয়াল টু KT/m এবং P/ρ এরা পরস্পর সমান। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে
এই ফর্মুলার থেকে অঙ্ক প্রচুর আসে। এখন আমরা গ্যাস অণুর বিভিন্ন প্রকার বেগ, গ্যাস অণুর বিভিন্ন প্রকার বেগ। 1 নম্বর গড় বেগ। দেখো গড় বেগ মানে নরমাল, যেটা আমরা গড় করি, যেভাবে অণুগুলির বেগের গড় করলে সেটা গড় বেগ পাওয়া যায়। ধরো এখানে n সংখ্যক অণু আমি বললাম, এক একটার গতিবেগ c1 c2 c3 বিভিন্ন প্রকার ডট 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 cn পর্যন্ত গতিবেগ আছে। তাহলে গড় বেগ যদি আমাদের বলে, আমরা বলবো c এভারেজ ইজ ইকুয়াল টু জাস্ট প্রত্যেকটা গতিবেগকে যোগ করে তুমি n দিয়ে ডিভাইড করবে, এটাকে আমরা গড় বেগ বলবো। অ্যারিথমেটিক মিন অফ স্পিড অফ মলিকুলস। গড় বেগের মান মনে রাখতে হবে, c এভারেজ ইজ ইকুয়াল টু 8RT বাই mw, নিচে একটা পাই। 8RT বাই পাই mw তার রুট ওভার হয়, ঠিক আছে। আচ্ছা দেখো RT বাই mw মানে KT বাই m লেখা যায় না? তাহলে এইটাকে তো আমি আবার 8KT বাই পাই স্মল m লিখতে পারি। আবার এইটাকেই দেখো আমি 8 বাই পাই আর সঙ্গে p বাই রো লিখতে পারি, তার রুট ওভার। এবং এইটা দাঁড়ায় RMS বেগের 0.92 ইন্টু CRMS। তাহলে কে বড় হলো? RMS গতিবেগ বড় না এভারেজ গতিবেগ বড়? RMS গতিবেগ বড়, ওর 0.92 অংশ এটা। এইবার হচ্ছে 2 নম্বর RMS বেগ। RMS বেগ তো বলাই হলো, বেগের বর্গের গড়ের বর্গমূল। বেগের বর্গের গড়ের বর্গমূল। বেগের বর্গের গড় তার বর্গমূল, এটা হচ্ছে CRMS। এবং CRMS আমরা একটু আগে তো জানলাম, এটা ক্যালকুলেশন আমরা তো দেখলামই। CRMS ইজ ইকুয়াল টু উপরে 3RT বাই mw, 3KT বাই স্মল m, আবার 3p বাই রো। আচ্ছা, আরেকটা গতিবেগ হচ্ছে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। 3 নম্বর বেগ। এটা সব থেকে বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে চলে, এটা সংজ্ঞাটা লিখে দিই। সব থেকে বেশি সংখ্যক অণু, বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে চলে তাকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলে। মোস্ট প্রবাবল স্পিড, এটা CMP, মোস্ট প্রবাবল। এটা ক্যালকুলেশনে পাওয়া যায় 2RT বাই mw, 2KT বাই স্মল m ইজ ইকুয়াল টু 2p বাই রো। এটা হয় 0.816 CRMS। দেখো এটা আরেকটু ছোট। সব থেকে বড় CRMS, CRMS সব থেকে বড়, তারপরে C এভারেজ, ছোট হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল। সেই জন্য শুরুর দিকে একটা গ্রাফ ড্র করা হয়েছিল, ওখানে RMS সবার দূরে, তারপরে C এভারেজ, তারপরে CMP বা মোস্ট প্রবাবল। এই 3 প্রকার গ্যাসের অণুর গতিবেগ আমরা পড়লাম। ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। একটা অণু
ফার্স্ট একটা অণু আমি নিলাম, তার গতিবেগ মনে করো 2 মিটার পার সেকেন্ড, মানে c1। সেকেন্ড অণুটার গতিবেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড। থার্ড অণুটার গতিবেগ মনে করো 4 মিটার পার সেকেন্ড। ফোর্থ অণুটার গতিবেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড। ফিফথ অণুটার গতিবেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড। সিক্সথ অণুটার গতিবেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড। কটা? 6টা অণু নিলাম, ঠিক আছে। এবার তোমাকে বললো সি এভারেজ বার করো। তুমি সি এভারেজের জন্য কি করবে? সি এভারেজ 2 যোগ 3 যোগ 4 যোগ 3 যোগ 5 যোগ 3, আমরা সব যোগ করব। 2 যোগ 3 যোগ 4 যোগ 3 যোগ 5 যোগ 3 যোগ 3 করে এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব? কয়টা অণু? 6 দিয়ে ডিভাইড করব। এইভাবে আমরা করব, হয়ে গেল। এবার যদি আমাকে বলে এই অণুগুলোর বেগ থেকে তুমি সিআরএমএস বার করো, তো আমি কি করব? স্কয়ার করে আমরা কি করব? গড় করব। মানে 2 এর স্কয়ার, তারপরে 3 এর স্কয়ার, তারপরে 4 এর স্কয়ার, তারপরে 3 এর স্কয়ার, তারপরে 5 এর স্কয়ার, তারপরে 3 এর স্কয়ার বাই 6, এটা লিখবো না? এইভাবে আমরা আরএমএস বেগ বার করব। মোস্ট প্রবাবল বার করব কিভাবে? সিএমপি, অণুগুলির বেগের দিকে তাকাবো। বেশিরভাগ অণু কত বেগ নিয়ে চলছে? তাকাও, বেশিরভাগ অণু 3 গতিবেগ নিয়ে চলছে। ব্যাস, অ্যান্সার তো হয়ে গেল, 3 মিটার পার সেকেন্ড।